আয় স্বপ্না, আয়। এটাই হচ্ছে সেই বাড়ি যার কথা আমি তোকে বারবার বলেছিলাম। হ্যাঁ, তা বলেছো, কিন্তু বাড়িটা কেন তোমার কাছে এত স্মরণীয় তা তো কোনোদিন খুলে বলনি। হ্যাঁ, তা বলিনি ঠিক। আসলে কি জানিস, এই বাড়িতে ঘটে যাওয়া কিছু ঘটনা আজও আমার কাছে দুঃস্বপ্নের মতো। দুঃস্বপ্ন? হ্যাঁ, দুঃস্বপ্নই বটে। কেন? কোনো হত্যাকাণ্ড কি এখানে ঘটেছিল, বা বা আত্মহত্যা? আত্মহত্যা বলতে পারিস, তবে শরীরের নয়, মনের আর বিবেকের। ভেরি ইন্টারেস্টিং। প্রচন্ড দুঃখ আর হতাশায় মানুষ যে কিভাবে বদলে যায়, সে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে নিমিষে ঠুটি চেপে ধরে অন্যের স্বার্থে মুহূর্তের মধ্যে ভুলে যায় তার মনুষ্যত্ব বোধ। দাদু, তোমার কথাগুলো না দার্শনিকের মতো মনে হচ্ছে। তাই বুঝি? আসলে এই বাড়িতে ঘটে যাওয়া কিছু ঘটনা আজও আমাকে দুঃসহ স্মৃতির মতো তাড়া করে ফেলে। আর তাই তুমি বারবার ছুটে আসতে চেয়েছো এখানে। হ্যাঁ, ঠিক তাই। কখন জীবনের ইতি টানবো জানি না, তাই যে বাড়িটা কিছু দিনের জন্য হলেও আমার আজন্ম লালিত বিশ্বাসে চির ধরিয়েছিল, তাকে একটিবার দেখার ইচ্ছে হলো, আর তাই চলে এলাম। কিন্তু কি ঘটেছিল তা বলবে তো? বলার জন্যই তো তোকে সঙ্গে করে নিয়ে এসেছি। তাহলে বলো। বলছি বলছি, এত অস্থির অস্থির। দ্বিতীয় বিশ্বযুদ্ধ গোটা পৃথিবীটাকে উলট পালট করে দিল। এই উপমহাদেশের নেতাজি সুভাষ বসুর আজাদহীন ফৌজের হলো পরাজয়। তারপর? ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা বুঝে গেল এই ভারতে টিকে থাকা তাদের পক্ষে আর সম্ভব নয়। তারা কৌশল শুরু করলো। কিরকম? বাঁধিয়ে দিল সাম্প্রদায়িক দাঙ্গা, আর তাতে সব গোলমাল হয়ে গেল। আমরা ভুলে গেলাম যে আমরা মানুষ, হয়ে উঠলাম এক একজন হিন্দু, এক একজন মুসলমান। পরস্পরকে বিশ্বাস করতে ভুলে গেলাম। সামান্য ব্যাপারে একে অপরের প্রতি সহিংস হয়ে উঠলাম। তা তো আমরা এখনো হয়ে উঠি, কিন্তু দাদু, আমি জানতে চাইছি এই বাড়িটাতে কি ঘটেছিল। বলছি, 46-এর সেই দাঙ্গা এক ভয়াবহ রূপ নিল। যে এদিকে পারছে প্রাণের মায় উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়াচ্ছে। কে বন্ধু কে শত্রু কিছুই বোঝার উপায় নেই। কারো মনে কোনো করুণা নেই, কোনো সহনশীলতা নেই। প্রচুর মানুষ নাকি মারা গিয়েছিল সেই দাঙ্গায়। প্রচুর রক্তের গঙ্গা হয়ে গিয়েছিল। তোমাদের কি হয়েছিল? তখন তুমি নিশ্চয় তরুণ ছিলে। হ্যাঁ, মাত্র ক বছর হলো অডিট অফিসে চাকুরিতে ঢুকেছি। আমাদের অফিসে বেশ কয়েকজন কর্মচারী সহ আমরা সবাই ঢাকায় পালিয়ে এলাম। তবে একসাথে নয়, ওই মাহমুদ আর মোদাব্বের, ইউনুস এরা সরে পড়েছিল আগে। আরে এইদিকে আসো, রাখে আল্লাহ মানে কে? এভাবে হুম করে ঢুকে যাওয়াটা ঠিক হবে না। আরে ভাই, ঠিক ঠিক পর দেখা যাবি, আগে জান বাঁচানো খরচ। ভাই, আমি আর এক মুহূর্ত তাদের সাথে পারছি না।
মাথা বসাতে সেই সন্ধ্যা হতেই এবারে আসামির মতো পড়ায় বেড়াচ্ছে। একদম ঠিক। আপনি সেই বাড়িটার সামনে পড়েছিল, তা না হলে এই বৃষ্টিতে শেয়াল মেলে হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আর তার কথা ছিল না, কিন্তু তারপরেও ব্যাপারটা কেমন বেখবর দেখবে না? ব্যাপারটাকে এভাবে দেখছেন কেন? আমরা তো শীত কেটে বাড়িতে ঢুকেছি, সরাসরি সদর দিয়ে ঢুকেছি। আর তাছাড়া আমাদের উদ্দেশ্য তো অসৎ নয়। এই ঝড় বৃষ্টি থেমে গেলে আবার চলে যাবো। সারাদিন বসা রোজ মানবের রাস্তা দিয়ে আমাদের জ্বালাতে শুরু করেছিস। আর চুপ করো, চুপ করো। হ্যাঁ চুপ করবো কেন? ওই সারাদিন বসা আমাদের খারাপ হাতে নিয়ে তারা করে বেড়াচ্ছে। আর এই সারা বসা আমাদের রক্ত শুধু পান করতে হয়েছে। আর সাথে কথা বলুন। আরে কান্নাকার ভারী, তার উপরে আবার অচেনা জায়গা, একটু বুদ্ধি খাটা। কিন্তু এইভাবে সামনের মধ্যে দাঁড়ায় থাকা কোনো বুদ্ধিমানের কাজ না। বৃষ্টির চাপে তাতে দাঁড়াইয়ে বসে কোনো লাভ হবে না। তার উপর আবার মশার উপদ্রব। এখন কি করবো? আর দেখো ঘরে কেউ আছে কিনা। দেখো দেখো ঘরে কি কেউ আছেন? ঘরে কি কেউ আছেন? ওখানে চলবি না। জোরে জোরে তোমার খবর দিই না। শুনছেন? কেউ কি ঘরে আছেন? ও ভাই বোনেরা, মেহরবানি করে জানালাটা খোলেন। আমরা তিনজন লোক আর ভিজে একবার শুনছি গেলামকে। তুষার ভালো হ্যাঁ, তুমি একটু দেখো তো। আমি এই দেখুন, এই দেখুন এটা কি? এতক্ষণে শেষ হবে সেটাই পূর্ণ হলো। আর তুমিও বা কেমন লোক নিয়ে দুয়ারে খাবার দিয়ে করতে অথচ একদম নগরে বললো না। বলি টাকাটা কিন্তু আপনিও কম করেন, ওটা তো আপনার চোখে করতে পারতো। কথা বাড়িয়ে করে লাভ নেই। আরে এখন কি করবেন সেটা খবর। তুফানের মধ্যে কোথায় যাই বলো তো? তোমার ভাই বলে গেল। আচ্ছা, এই বাড়ির লোকজন কোথায় গেছিল না? অল্প চক্করে কেটে দেখতে গিয়েছেন, না হয় কোনো সিনেমা হলে আইসা দেখে দিয়েছে। তোমার যেমন কথা, এই দাঙ্গার সময় মানুষ সিনেমা থিয়েটার দেখে থাকে, তাই না? আমার মনে হচ্ছে ওরা বাড়ি ঘর ছেড়ে পড়াইছে। আমার আসলে তাই মনে হয়। কথাটা অবশ্য একদম ফেলে দেওয়ার কথা নয়। এই দাঙ্গায় মানুষ বাড়ি ঘর ছেড়ে প্রাণের মায়ের উত্থাপন করতে পারছে। উত্তরের এলাকা নেই, এই মহল্লায় মুসলমানদের দাঁড়, তো ওই মহল্লায় হিন্দুদের রাখা যায়। সবাইকে যেন একেবারে রক্তের নেশায় পেয়ে কি দরকারটা ছিল? বেশ তো ভালোই ভালোই দেশটা স্বাধীন হয়েছে। ব্রিটিশ ভাড়া করে ল্যান্ড উঠে নিয়েছে। 200 বছরের গোলামি একেবারেই সুইতে গেল। আরে সব তো ওই ইংরেজদেরই চাও। এই মাটি ওরা ছাড়বে ঠিকই, কিন্তু এই ভারতবর্ষে একটা মানুষকেও শান্তিতে থাকতে দিবে না। কুরুক্ষেত্র বানিয়ে দিয়ে যাবে, যাতে লোকজন হারে হারে টের পায় স্বাধীনতার মজাটা কেমন। এর চেয়েও বড় বন্দি কোথায় জানো? কোথায়? ওরা বুঝে গিয়েছে যে কলোনি করে শাসনের নামে প্রচার আর সহ এটা পুরনো কাজ। হ্যাঁ, এটা করে খাঁটি কথাই বলছো। আর তাই নতুন কৌশলের অবলম্বন। তা ঠিক। আরে আমরা নিজেরা যদি নিজেদের স্বার্থ না বুঝে দাঙ্গাদাঙ্গি করি, তাহলে ওরা তো সুযোগ নেবে। আরে দোষটা তো আমাদের, আমরাই না বুঝে শুধু শুধু মাথা গরম করছি। আরে ভাই, যে দেশে শত শত বছর ধরে হিন্দু ও মুসলমান মিলেমিশে বাস করছে, সেখানে এমন কি করি যে একে অন্যের বুকে ছুরি চালাতে বসে? মাওদ ভাই, এখানে কারণ একটা আছে। কি দাঙ্গাটা করছে কারা? দাঙ্গাকারীরা? আহা, তা তো ঠিক। এই দাঙ্গাকারীরা কারা? কার কারণ সেটা খাওয়া মানুষ জানো? এটাই হচ্ছে ভাববার বিষয়। সবচেয়ে ভালো আমার বিষয় হলো এই গ্রামকে বাইরে ফেলা। আর এত অস্থির করেন কেন? একটু শান্ত হয়ে বসুন। বুঝেছিল জি, আমাদের নেতা মানে ওই লীগ আর কংগ্রেসের মধ্যে কোনো হদিসই নেই। আর থাকবে কি করে?
কাজেই 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 আবার কি আমরা ঢুকে যেতে পারছি আর এত অস্থির হলেন কেন? আর দেখো, তালাটা ভেঙে ফেলি। যাও যাও এই ভালো। না না, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। আর মা কোথায়? সে কখন থেকে খালি ন্যায় অন্যায়ের কথা বলছেন, খারাপ খারাপ খারাপ। আচ্ছা বলুন তো, এই বিপদের রাতে আমরা কোথায় যাই? আর তারপর তো যাবার জায়গা নেই, কিন্তু কিন্তু তারপরেও তারপরে কিছু নেই ভাবো সেটা সব ব্যবহার করো হ্যাঁ হ্যাঁ, পরে সিটটা পরে আপনারা বুঝতে পারছেন না মুদাবের ভাই। আহা, আমরা তো বাড়িটা চিরদিনের জন্য দখল করে নিচ্ছি না, একটা ক্ষতি হলে আবার চলে যাবো। হ্যাঁ, তো এর মধ্যে যদি বাড়ির মালিক এসে হাজির হয়, তখন না বুঝিয়ে বলবো, আর তারা নিশ্চয়ই বুঝবে। এই বাড়ির মালিক আর কোনোদিন আসবে না মুদাবের ভাই আপনারা বুঝতে পারছেন কোনোদিন না যেখানে ছিলে সেইখান থেকে গলা কাটা যাওয়ার পরে এইখানে গেছো ঠিক আছে, আপনারা যেটা ভালো বোঝেন সেটাই করেন। এই তো সবার কারণ কথাটা জি, যাও যাও কথা ভাঙে ভাঙে যাও কি দিয়ে ভাববো? আবার মা হাজি বুঝে দেখো ইট পাথর কিছু পাওয়া গেছে এর মধ্যে ছেলেটা বাইরে আজ কি সূর্য পশ্চিম উঠেছে না তুমি তো তো সকাল সকাল ঘুম থেকে ওঠো না আচ্ছা তোমার আমি কতবার বলেছি উঠে ফজরের নামাজটা একটু আদায় করতে না তোমার ওই কি হতো রাতে দেরিতে ঘুমলে ফজর বেলা ওটা যায় না হ্যাঁ, আপনি একেবারে ঠিক কথাটাই বলেছেন। আসলে আসলে কাল সারা রাতে ঘুমোতে পারিনি। চোখের সামনে কেবলই ভেসেছি দেখে আসা সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো।
চাচা, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি আমি কিছুই বলতে পারি। বালিশে মাথা লাগার সাথে সাথে আমি শহীদ। তা চাইতে আর যখন সকাল সকাল উঠেই পড়িস, তখন চলো একত্রে নামাজটা আদায় করে আসি। চলো। মোদাবের ভাই, আপনি বলুন। আচ্ছা, তুমি কি চিরকাল এই নাস্তিকে থেকে যাবা? এই বিপদের দিনে হলো মোদাবের ভাই, এই সাত সকালে কি আপনি আমার সঙ্গে ঝগড়া করতে এসেছেন? সি 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 সি, আমি তোমার সাথে ঝগড়া করতে যাবো কেন? আর শোনো, আমি তো বয়সে তোমার মুরব্বী, তোমারে সৎ উপদেশ দেওয়াটা আমারই কর্তব্য। ওই কর্তব্যের বোঝা মাথা থেকে নামিয়ে এবার নামাজটা পড়ে নিলে ভালো হয় না? দেখো, আল্লাহ খুদা একজন আছে, একদিন মূর্তি হবি, তার সামনে দাঁড়াতে হবে। সেই দিন থেকে কি জবাবটা দিবা শুনি? আমার জবাব আমি না হয় দেব। তোমার কথাগুলো আমার আজকাল কাদা কাদা মনে হচ্ছে। চোখে কালো চশমা পড়ে থাকলে ওরকমই শোনায়। মনে হয় একটু বড় কথা বললে। আপনার যদি মনে হয় বড় কথা, তবে তাই। আসলে গান বাজনার কবিতা লাগায় তোমারে তোমারে 12টা বাজায় দিয়েছে। কেন? গান বাজনা আবার খারাপ কিসে? খারাপ আছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব গান বাজনাকে হারাম বলেছে। মোদাবের ভাই, শুনুন শুনুন শুনুন, গান বাজনা হারাম বলেননি, অশ্লীল গান বাজনা হারাম বলেছে। ওই হলো হলো, এটা কি কথা? আরে না না, এক কথা না, দুটোর মধ্যে অনেক পার্থক্য। মোদাবের ভাই, জি, আপনার নামাজের ওয়াক্ত চলে আসছে। তাই নামাজটা আদায় করে আসি। আসুন, যান। তোমার সাথে ভক ভক করে কোনো লাভ নাই। সব আসছি। কে আপনারা? কে? আরে প্রশান্ত দা, শুভেন্দু, তোমরা? আগে আগে ভিতর আসো, ভিতর আসো, ভিতর আসো। আরে আপনারা এখানে কি করছেন? না, মানে বলছিলাম কি, ওই মানে কি আশ্চর্য, এত ইতস্তত করছো কেন? না না, ইতস্তত করবো কেন? আসলে প্রশান্ত দা, আপনি তো আমাকে দীর্ঘদিন ধরে চেনেন, কিন্তু আজ বড় কষ্ট পেলাম। কেন মাহমুদ? আপনারা আমাকে বিশ্বাস করতে পারছেন না? মাহমুদ, তুমি বলো, কাকে বিশ্বাস করবো? এখন যে আমি নিজেকেও বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, কথাটা অবশ্য আপনি ঠিকই বলেছেন। চোখের সামনে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, তাতে বিশ্বাস বুদবুদের মতো উড়ে যায়। কিন্তু প্রশান্ত দা, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন? হ্যাঁ প্রশান্ত দা, আমি রাজনীতি বুঝি। সবাই যদি তোমার মতো হতো, তাহলে আজ এত কিছু ঘটতো না। সবাইকে তো আর পাবেন না, কিন্তু আমাদের উচিত সবাইকে বোঝানো। মাহমুদ ভাই, হ্যাঁ, এই সুন্দর বাড়িটি আপনার? হ্যাঁ ধরো তাই। তার মানে আপনার কোনো আত্মীয়? সেটাও হতে পারে। তা বাড়ি মালিককে? মালিক জানি না, কাল রাতে এসে এখানে উঠেছে। কি আশ্চর্য, আমরাও তো কার বাড়িতে এসেছি, তাই নাকি? কিন্তু ঝড়ের মধ্যে আটকে পড়েছিলাম। আচ্ছা, এদিক দিয়ে আপনারা কোথায় যাচ্ছিলেন? ঢাকায় এসে ভাবছিলাম কোথায় যাবো। হ্যাঁ, এই ভাবতে ভাবতে হাঁটছিলাম।
আমি চিনে সামনে পড়ে গেলাম আর ভয় পেয়ে এদিকে ঢুকে গেছি। ও তার মানে থাকবার হদিস কোনো পাননি না, আচ্ছা এখানে থাকলে কেমন হয়? এখানে তা তো বন্ধ হয় না। এখানে আরো অনেকেই আছে। আরো আছে? হ্যাঁ হ্যাঁ, ইউনুস বুদাপেস্ট সাহেব ওনারাও আছে। তাই নাকি? ওনারাও আছে? হ্যাঁ আসলে ঘুরে গেছে ভাইটার অবস্থা। প্রশান্ত, শুভেন্দু আছে দেখছি। আরে বুদাপেস্ট সাহেব কেমন আছেন? দেখতেই তো পাচ্ছেন। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। সবাই যে এমন ভাবে ঘুরতে যাবে তা আমি ভাবতেই পারিনি। সবই বদলায়, এটাই পৃথিবীর নিয়ম। কিন্তু আমরা বদলাচ্ছি উল্টো পথ। তুমি কথাটা ঠিকই বলেছো বাবা। কোথায় আমরা অগ্রগতি হতে যাবো? না, আমরা যাচ্ছি আত্মকলন। না প্রশান্তদা, আমরা যাচ্ছি না, আমাদেরকে নেওয়া হচ্ছে। আরে কি হচ্ছে? এসো এসো। তা আপনারা এখানে এলেন কি করে? আসলে আমরা কলকাতার যেখানে থাকতাম হ্যাঁ, সেখানে মোটামুটি ভালোই ছিল। তো বাড়ির মালিক হাজি সাহেব খুব ভালো লোক। হ্যাঁ। তিনি আমাদের বললেন ভাই কোনো কারণ নেই। আমরা তার প্রতি আশ্চর্য ছিলাম। কিন্তু কিন্তু কি প্রশান্ত বাবু? ঘটনাটা তো উল্টো। উল্টো? হ্যাঁ, সেদিন আমি আর শুভেন্দু গিয়েছিলাম ওর মামার বাসায়। পৃথিবীতে রাত হয়ে গিয়েছিল। বাসায় ছিল আমাদের রুমমেট অমলেশ। রাতে এসে শুনি কি শুনে প্রশান্তদা? শুনি অমলেশকে ধরে নিয়ে গেছে পাড়ার কিছু ছেলে। আর বাসাটাও পড়েছে টস টস। আমরা ওই দিক দিক গ্যাস করে হয়ে করলাম। তারপর দৌড়ে গেলাম হাজি সাহেবের কাছে। তিনি আমাদের বললেন, কি বললেন? বললেন আমাদের জীবনের নিশ্চয়তা উনি দিতে পারবেন না। আশ্চর্য, ওনার ভাড়া দিয়ে আপনারা, আর আপনাদের জীবনে নিশ্চয়তা দিতে অক্ষম। শুনেছি উনি ওখানকার খুব অন্য মান্য স্থানীয় লোক। আমরা আর কোনো উপায় না দেখে পালালাম। কিন্তু তখনও জানি না কোথায় যাব, কোথায় থাকবো। শুভেন্দু, হ্যাঁ তোমাদের থাকবার ভাবনা নেই। এখন থেকে আমরা সবাই একসঙ্গে এইখানে থাকবো। এখানে হ্যাঁ হ্যাঁ, কি বলেন বুদাপেস্ট ভাই? একসাথে থাকা যাবে, কোনো অসুবিধা নেই। আমি মামুন ভাইয়ের সাথে একমত। তা তোমরা এখানে কি করে? আহা, তারও একটা লম্বা কাহিনী আছে। বড় শুনি। আহা, সেটা পরে শুনবে। না না, এখনই বলো। তাহলে শুনুন, এই যে বাড়িটা দেখছেন, এটা আমাদের নিজেরও না, আবার কোনো আত্মীয়েরও না। তাহলে ঢুকে পড়েছি এইটুকুই। তার বাড়ি মানে কি? তা তো জানি না, বিপদে পড়েছি তাই সারা শরীর ফিটে গিস। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় আমাদের মতো ওরাও হয়তো কোথাও চালিয়ে বেড়াচ্ছে। সেটাই হবে। তা তো বুঝলাম, কিন্তু এই বাড়িটাতে নিরাপদ তা তোমরা কিভাবে বুঝলেন? নিরাপত্তার উপর চিন্তা করি না, যান বাসের দরকার ছিল তাই সরাসরি ঢুকে গিস। হ্যাঁ ভাই, প্রশান্ত দা, ভেতরে চলুন তো, আপনাকে ভাবনা দেখায়। চলুন, ভেতরে চলুন। কামটা কি ভালো হলো? কিসের কথা বলছেন মুদাফের ভাই? এই যে লোক দুটোকে আমাদের সাথে থাকতে দেওয়া হলো। এতে অসুবিধা কিসের? তুমি নাবালকের মতো কথা বলবে তো? এতে নাবালকের মতো কি? তুমি আসলেই ওর কবুল। আহা, একটু খুলে বলুন তো। এই দুজন কি? কি আবার মানুষ? আমিও কি বলছি, এরা সতুষ পটযন্ত্র। একটু ছেড়ে কাশুন। এরা হিন্দু না মুসলমান? কিন্তু তাতে কি হচ্ছে? তাতে হয়েছে হিন্দু আর মুসলমান একসঙ্গে একই বাড়িতে থাকতে পারে না। এই তথ্য আমার কোথেকে হাজির করলেন? এটা অনেক পুরনো কথা। আচ্ছা মদাবের ভাই, হিন্দু আর মুসলমান যদি একসাথে একই অফিসে বসে কাজ করতে পারে তাহলে একই বাড়িতে থাকতে অসুবিধা কোথায়? আর তাছাড়া আর তাছাড়া ওদের আমরা দীর্ঘদিন ধরে চিনি, ওরা তো আমাদের সহকর্মী। ওই সিনেমা জানায় আজকাল আর কিছুই হয় না, ইউজ কিছুই হয় না। আরে বলি বেশো, সেইখানে থাকতে
সেইখানকার লোকগুলোকেও কি কম চিনতে? কিন্তু দেখা তো সবাই কেমন সময় কালে বলতে গেল জানেন, সময়টাও খারাপ, যে কোনো সময় আমাদের এখানে বিপদ আপদ হতে পারে। মোজাবের ভাই, এইসব নিয়ে আপনি একটু দুশ্চিন্তা করবেন না তো। শুনুন শুনুন, এদের দুজনের দ্বারা আমাদের কোনো ক্ষতি হবে না। আর শোনো শোনো, তেলে আর পানিতে কখনোই মিশ খাইনি, বুঝলাম না, আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। বুঝলা ইউস, একদিন তুমি ঠিকই বুঝবা, সেদিন আর কিছুই বুঝতে পারবে না। আজকের খবরের কাগজ পড়েছো? কেন, কোনো জরুরি খবর আছে নাকি? আরে এখন তো সবই জরুরি। আমাদের নেতাদের হাওয়া ভালো লাগছে না। প্রশান্ত দা, ওরা তো গতির সঙ্গে বিপদ। ব্রিটিশ কবে ক্ষমতা ছেড়ে যাবে, আর কখন তারা এই ক্ষমতার হালুয়া রুটি এসব ভাগ করে করে খাবে? আমাদের মতো সাধারণ জনগণের খবর নেওয়ার সময় ওদের কোথায়? তা বৈশে বৈশে রাজনীতি চর্চা করবে কি চলবে? বুঝতে পারছি না তো। এটা একটা তো রাজনীতি চর্চা করবে কি চলবে? তাদের চিন্তা যদি করতে হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথাই বলেছেন ইউনুস। কি? এই নাও, বাজার থেকে কিছু চাল ডাল তেল মশলা নিয়ে এসো। যাও। জি জি। ব্যাগটা নিয়ে চলে যাও। মোজাবের ভাই, রান্নার সব ব্যবস্থা আছে তো? একেবারে সাধারণ সংসার। তাই নাকি? লোকজন মনে হচ্ছে প্রাণটা নিয়ে পলাইছে। হাড়ি বাসন বিছানা পত্তর এ কিছুই তো নিয়ে যায়। হ্যাঁ, বেশ বেশ। আর ইউনুস, জি শোনো শোনো, যদি পাও তো একটা ইলিশ মাছও নিয়ে এসো। ইলিশ মাছ? জি জি জি। আজকে আমি রান্না করবো। খিচুড়ি আর ইলিশ মাছ। তোমাদের অবস্থা দেখে মনে হচ্ছে আজ রাত ভোজ হবে। হ্যাঁ হ্যাঁ, তাও বলতে পারো। চলুন, ভেতরে চলুন, রান্নার ব্যবস্থা করো। আজকের খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, অনেক দিন এমন আয়েস করে খাইনি। আর রান্নাও হয়েছে চমৎকার। আসলে আমাদের মাহবুবের হাতে তীরামতি আছে। আরে কেরামতি তো আমাদের মুজাফের ভাই তো কম নেই, কি বাবা? হ্যাঁ, তাও ঠিক। বাড়িটা পুরনো হলেও বেশ চমৎকার। এমন একটা বাড়িতে থাকতে পারলে মন্দ হতো না। হ্যাঁ, কথা আপনি ঠিকই বলেছেন, কিন্তু এই বাড়ির মালিক মোটেই শৌখিন না। দালানের আগে পিছে এত জায়গা কেমন অবহেলায় ফেলে রেখেছে। ঝোপ ঝাড় একবারে জঙ্গল হয়ে গেছে। আচ্ছা মাহমুদ ভাই, এমন একটা বাড়ি যদি আপনার থাকতো তাহলে আপনি কি করতেন? আমার থাকলে খুব সুন্দর করে সাজাতাম। দালানের পেছনের জায়গাটুকুতে সবজির বাগান করতাম। আর সামনে নিশ্চয়ই ফুলের। একদম ঠিক কথা বলেছেন। গন্ধরাজ, বকুল, হাসনাহেনা, দু চারটে গোলাপ সারা বাগান জুড়ে ফুলের গন্ধে মোহ করত। আর অফিস থেকে ফিরে আমি বাগানে ঘুরে বেড়াতাম। সে আশা তোমার কোনোদিনই নির্বিড়ি ভাব। কেন কেন? আমরা হলাম গিয়ে সরকারি অফিসের নগণ্য কেরানি। আমাদের কোনোদিন বাড়িও হবি না। সে বাড়ির বাগানে হাস না হেনা গান্ধরাজ গল্প করবে না, বুঝলে? কিন্তু মোনাফে সাহেব, স্বপ্ন দেখে দোষ কোথায়? যে কদিন এখানে আছি তাতে আমার মন্দ না। অন্তত যেখানে থাকতাম তার চেয়ে তো ভালো আছে। একদম ঠিক কথা বলেছেন। মোতাবের ভাই, আপনার হাতে ওটা কি? না, একটা বাসি ফুল। হ্যাঁ, অমন সুন্দর একটা ফুলকে আপনি দোলে পৌঁছে নষ্ট করে ফেললেন। না মানে কাকে বলছেন? পরে ঠিক করিও হতে পারে। কি সব আপনি যে বলেন তাতে তো ঠিক নেই। ইউনুস, ওই ইউনুস, দেখ তো কে? যাবো। আচ্ছা, দেখছি। ভাই, কে? কে আপনি?
উকি মারছিলেন কেন? কে ইউনুস? একজন মহিলা মহিলা? মিস হওয়া এই ভর সন্ধ্যাবেলা এখানে জি, কিন্তু কোনো কথা জবাব দিচ্ছে না। আহা দেখো না কি চা। বাবু আপনি কোনো কথা জবাব দিচ্ছেন না কেন? কি আপনি আছে বলতো আচ্ছা শুনুন, আপনি আমার সাথে আসুন। আসুন আসুন, ভয় নেই, ভয় পাবেন না। ভয়ের কিছু নেই। এই সে মহিলা। কে তুমি? এখানে কি করছিলে? কথা বলো। তুমি কিছু না বললে আমরা কি করে বুঝবো তোমার সমস্যা? এত বোঝাবুঝির দরকার না এমনিতে নিজের দাওয়ায় বাঁচে যায় আপনি একটু চুপ করুন। তুমি তুমি নিঃসংকোচে বলো তোমার কি হয়েছে। বলো বলো, আমরা তোমার ভাইয়ের মতো। সোনা বাটপা নাজারেই এই মেয়েটা তুমি তোমার বোন বানিয়ে ফেললাম মোদাফের সাহেব, আপনি কি থামুন তো ভাই। আমি আসল কথা বললেই আপনারা সবাই মিলে আমার একেবারে চুপ তাড়াই দেন এখানে আসল নকলের কিছু নেই। মেয়েটা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। তা না হলে কি এভাবে এখানে চলে আসতে বলুন। মামুন হ্যাঁ শুনুন, আমার মনে হয় মেয়েটা আমার ঠিক বিশ্বাস করতে পারছে না। তুমি কি করে বুঝলে? আর ভাই সব দেখছো না, বিশ্বাস করতে পারছে না বলে তো কিছু বলছে না। শোনো শোনো, তোমার ভয়ের কোনো কারণ নেই। তুমি নির্ভয় বলো তোমার কি হয়েছে। বলো বলো। খিদা খিদা লাগছে, দুই দিন ধরে কিচ্ছু খাইনি। জি, ভয়কে খাবার কিছু আছে? কথা বলছি। আচ্ছা আমি দেখছি। এই নাও। পেয়েছেন? কি হলো, কিছু পেলে? হ্যাঁ, আছি। আর শিখে দিয়েছো। আজকে আসলে আমি দাও আমি দাও আমি দাও। আমার তাই মনে হয়। দেখা যাক দেখা যাক সে কি বলে। অত টাকা দেখে কিছু নয় বাবু ওর খাওয়াটা শেষ হয়ে গেলে ওকে এই বাড়ি থেকে খাওয়াটা কাজে বিদায় করে দাও আর সেটা পরে ভাবা যাবে, আগে সব কথা শোনা যাবে। আপনি আমারই বাঁচালেন ভাই, খিদা সরে হাঁটবার পারতেছিলাম না। কারা? তোমার কি হয়েছিল আহা, কাঁদতে শুরু করলে কেন? আরে কেঁদে তো কোনো ফলাবে না। তুমি তুমি সব খুলে বলো বোন, দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। ফোন কেন যাচ্ছে, তোর বেকার কিছুই কয়া হ্যাঁ বলো। তাই তোর তেনাকে দেখলে আমার ডর করে। মোদাফের ভাই, আপনি একটু ভেতরে যান তো, যান। সত্য সব আপনি এসেই খাই হ্যাঁ হ্যাঁ বলো, এখন বলো। বসো 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 বসে বসে বলো। কন কি জানবার স্যার? না মানে কে তুমি? এখানে কি করছিলে? তোমার হয়েছে কি? আমার নাম শেফালি, ঢাকা শহরে এসি টাইম রাইতে তখন ঠিকায় একটা নিরাপদ আশ্রয় খুঁজতেছি। এদিকটা নিরিবিলি মনে হইল আর বাড়ি জমন হইল পরিত্যক্ত। হ্যাঁ, বাড়িটি পরিত্যক্তই বটে, কিন্তু তাতে কি? তাতে কি? একটা আশ্রয়, নিরাপদ আশ্রয়, যেখানে যায় সেখানেই পাইছে নরূপ সাহনি, মাইয়া মানুষ হইয়া জন্মানোই একটা পাপ। না না, এটা কিন্তু তুমি ঠিক বললে না। ঠিক বেঠিক আপনারা কোনো দিন বুঝবেন না, কারণ আপনারা পুরুষ মানুষ। থাক থাক, ওসব কথা থাক। শেফালি, তোমার বাড়ি কোথায়? কুমিল্লায় কুমিল্লা কুমিল্লা থেকে এখানে একা একা এসেছো দুকা বাবু কই বাই। কেন কেন? তোমার মা বাবা ভাই তারা কোথায়? তারা কোথায়? হ্যাঁ? তার মানে
তাদেরকে মায়েরা দিয়েছে আমার চোখের সামনে এরা আমার মা বাপ আর ভাইগুলি না দিয়ে কুপাইয়া মারছে। তুমি বেঁচে গেলে কি করে? ভাগ্যের জোরে কে জুড়ে? হ্যাঁ, এরা আমার মা বাপ আর ভাইগুলি মায়েরা এলো আমারে ধরতে, আমার সর্বনাশ করতে। একজন লাফাইয়া পড়লো আমার উপর, হাতের কাছে আসিল কি গড়া সব সুইকে একখান রাম দাও, হেডার গোড়া দিয়া দিলাম লোকটার মাথায় একটা বাড়ি, ফিঙ্কি দিয়া রক্ত হয়ে গেল। আর বাকিরা তাকে পলাইয়া গেল। তোমার সাহসের তারিফ করতে হয়। আমরা পুরুষরা যেখানে ভয়ে পালিয়ে এসেছি, সেখানে তুমি একটা মেয়ে হয়ে নিজেকে আমার একটু আশ্রয় দিবেন ভাই, আমার একটু দয়া করেন। একে মুখে ভাই ডাকছো, আবার বলছো দয়া করে? আমাকে ভুল বুঝেন না ভাই, আমি তো অসহায়। না না, আসলে দেখো, এই যে বাড়িটা, এটা আমাদের কারোরই না। আমরাও তোমার মতো পালিয়ে সেখানে উঠেছি। কাজে তোমাকে আশ্রয় দিয়ে মহান হওয়ার মতো সৌভাগ্য আমাদের কারোরই নেই। আর তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমাদেরও কোনো অসুবিধা নেই। কিন্তু আমার অসুবিধা আছে। হ্যাঁ, তোমরা তোমাদের খেয়াল খুশি মতো যা ইচ্ছা তা এই বাড়িতে করতে পারবে না। মোদাম্মেল সাহেব, কোনো অন্যায় কাজ তো করা হচ্ছে না ভাই। এমনি বুঝি না প্রশান্ত বাবু, এই ঝামেলার দিনে নতুন কোনো ঝামেলায় আমি জড়াতে চাইনি ভাই। ঝামেলার কোনো আমি বুঝতে পারছি না। আমরা যেমন আশ্রয় ছাড়া এই মেয়েটাও কিন্তু অসহায়। হ্যাঁ, আচ্ছা স্যার, আমি কথা বলার অসুবিধা তো। মোতাবেক ভাই, যথেষ্ট হয়েছে। শেফালি এখন থেকে আমাদের সঙ্গে এখানেই থাকবে। মাহমুদ, বেশি বাড়াবাড়ি ভালো না। পিপিলিকার পাখা গজায় রবিবার নয়। আমি সবাইকে বলে দিয়ে গেলাম, সত্য সব আপদ নিয়ে আসছে। তুমি ভয় পেও না, তোমার ভয়ের কোনো কারণ নেই। ভয় পেও না, এসো আমার সঙ্গে এসো। এসো, বসো, ওই ওখান থেকে বসো। বসো, বসো, বসো। ভয় পেও না, বসো। তোমার বাবার নাম তিনি কি করতেন? বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক মতিলাল রায়। আমরা দুই ভাই। আমার কাঁদতে শুরু করলে কেন? আরে কেঁদে তো কোনো ফল হবে না নাকি? একটু শান্ত হও, শান্ত হও, শান্ত হও। মাহমুদ ভাই, আমার মনে হচ্ছে সেখানে এখন বিশ্রামের প্রয়োজন। ওকে আবার আর কোনো প্রশ্ন জিজ্ঞেস না করে তুমি সোজা ঘরে নিয়ে যাবে। হ্যাঁ, ঠিক কথা বলেছো। এসো, এসো, ঘরে এসো। বসো, বসো, বসো। الصلاة خير من النوم
তুমি আমার কোথায় নিয়ে এসো? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। তুমি আমার কোথায় নিয়ে আসলা? কি ব্যাপার মোদাম্মেল ভাই, এই সকাল সকালে এত চিৎকার করছেন কেন? কি হয়েছে বলুন তো? আমি কি সাথে চিৎকার করছি? ওই দেখো কি? হ্যাঁ? কোথায়? কিছু তো দেখতে পাচ্ছি না। আরে ভাই, এমন একটা ঝাঁকা গাছ, তুমি দেখতে পাচ্ছ না? ও, এই তুলসী গাছটার কথা বলছেন? হ্যাঁ, বাহ, এমন সুন্দর একটা তুলসী গাছ এখানে ছিল, অথচ আমাদের কারো চোখে তা পড়লো না। আহ, রাস্তা পানি না পেয়ে কেমন শুকিয়ে যাচ্ছে। খাবার না, ওই গাছ তুমি ধরতে পারো না, ওই না গাছ জিনিস ধরা যাবে না। তুলসী গাছ ডাকাত জিনিস? এসব আপনি কি বলছেন মোদাম্মেল ভাই? যা বলছি ঠিকই বলছি। আহা, কিন্তু তুলসী গাছ নাপাক হলো কি করে তা তো বুঝলাম না। কিছুই জানো না দেখছি। আরে বেটা, এই গাছের নিচে মালওয়ানরা পুজো দেয়, তা তুমি জানো না? তাহলে আমরা মুসলমানরা যে মেহেদি ব্যবহার করি, তাতে কি মেহেদি গাছ হিন্দুদের কাছে অস্পৃশ হয়ে যাবে? আচ্ছা, এই তুলসী গাছটা যদি নাপাক হয়ে থাকে, তাহলে এই বাড়ি, ঘর, বিছানাপত্র, এমনকি যে থালা বাসনে গত 2 দিন ধরে আমরা খাওয়া দাওয়া করছি, এই সবই তো নাপাক। তাহলে তো আমাদের এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাও। চুপ করো। তোমার জ্ঞানের কসকসানি আমি এই জীবনে বহুবার শুনেছি, আর শুনতে চাই না। এই বাড়িতে এতদিন থাইকে খাই জিপ আপ করেছি, তার জন্য আল্লাহর রব্বুল আলামিনের কাছে আমাকে মাফ চাইও। তিনি আমারে ঠিকই মাফ করবে। তারপর এই বাড়ির বাসন কোসন বিছানাপত্র 7 বার দিয়ে পাক করতে হবে। হ্যালো, এদিন ওদিক কি দেখছো? কথা কানে যায় না? যাও যাও, গাছ উপরে ফেললো। আমি বলি কি মোদাম্মেল ভাই, গাছকে উপড়াবার কি দরকার? আরে আমরা তো এটা পুজো দিচ্ছি না। আর তাছাড়া বাড়িতে একটা তুলসী গাছ থাকা খুবই ভালো। এই সর্দি কফে এর পাতা বড়ই উপকারী। আমি অত কথা বুঝি না। এই বাড়িতে যখন আমরা এসে উঠেছি, তখন এই গেলে কোনো হ্যান্ডমানের চিহ্ন সহ্য করা হবে না। আর কথা একটু আসতে বলুন। এই বাড়িতে 3 জন হিন্দু লোক আছে, তাদের কথাটা ভেবেছেন? তারা কি ভাববেন? তাদের ব্যাপারেও তোমার সাথে আমার ভালোবাসে। এইখান থেকে জানাতে হবে। সাথে সব আনন্দের কাজ কারবার শুরু হয়েছে এখানে। ঠিক মোদাম্মেল ভাই, ঠিক ঠিক। আপনি এত বাজে লোক, একটা অসহায় নিরীহ মেয়েকে এভাবে আঘাত করলেন। অসহায়, নিরীহ? আরে
কেটেছেন একটা তুলসী গাছ। এখন তিনি তুলসী গাছ? কোথায় তুলসী গাছ? ওই তো, ওই দিকে। হ্যাঁ, সত্যি দেখছি একটা তুলসী গাছ। আহা, গাছটির পাতাগুলো পানি না পেয়ে কি মলিন হয়ে গেছে। প্রশান্ত দা, হ্যাঁ একটু পানিটা দিন তো। হ্যাঁ, আচ্ছা দিচ্ছি। ইস, আমার কত আগাছা হয়েছে। প্রশান্ত দা, হ্যাঁ ওই দেখুন তো নিরানি যাতে কিছু পান কিনা। আচ্ছা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। গোয়েন্দু, দাঁড়াও। ওই গাছের যত্ন নিয়ে কোনো লাভ হবে না। ওটা ওখানে থাকবে না, ওটাকে উপড়ানো হবে। কেন উপরানো হবে কেন? সে বাড়িতে মুসলমানরা থাকে, সেই বাড়িতে কোনো হিন্দু মানুষ চিহ্ন থাকতে না। ওই গাছ হিন্দু মানুষ জিনিস, তাই ওটা ওখানে থাকতে পারবে না। মোদাফর ভাই, এই বাড়িতে এখন তো শুধু মুসলমানরাই থাকে না, আমরা তিনজন হিন্দু লোকও থাকি। তাহলে আপনার কথা মতো এখানে একটি হিন্দু বাড়ির চিহ্ন অবশ্যই থাকতে পারে। আর তাছাড়া এই বাড়ি আপনার আমার কারোরই নয়, স্পষ্ট বোঝা যাচ্ছে এটা একটা হিন্দু বাড়ি ছিল। কার বাড়ি ছিল সেটা আমারই বোঝাই কোনো লাভ না। এই বাড়িতে আমরা আগে এসে উঠছি, সেই দিন থেকে এইটা হচ্ছে মুসলমানদেরই বাড়ি। তাছাড়া তোমরা বলে যাচ্ছ কেন? তোমরা তো পার এসেছো, তোমাদেরকে আমরা আশ্রয় দিচ্ছি। মোতাবেক ভাই, কি যাতা বলছিলাম? তুমি চুপ করো। তোমার তো ধর্মের কোনো বাড়াই নাই, তাই শরীয়তের কোনো মূল্য ওর কাছে নাই, কিন্তু আমার কাছে আছে। মোদাফের সাহেব, তখন আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কথা শুনেছি, কিছুই বলিনি। এবার আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন, আমার মনে হয় আপনি বুঝতে পারবেন। দেখুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে সৃষ্টি করেছেন। আপনি মুসলমানের ঘরে জন্মেছেন বলে তাকে ডাকেন আল্লাহ বলে, আর আমি হিন্দুর ছেলে বলে তাকে অন্য নামে স্মরণ করি। আর সেই এই গাছটিকে সৃষ্টি করেছেন। হিন্দুরা সন্ধ্যাবেলায় তাতে পুজো দেয়, প্রদীপ জ্বালায়, আর মুসলমানরা তা করে না। পার্থক্য শুধু এটুকু, তাতে এই গাছের তো কোনো দোষ থাকতে পারে না মোদাফের সাহেব। প্রসন্ন, আপনাকে একজন জ্ঞানী লোক হিসেবেই জানতাম। আপনি এটা কি বোঝায়? আল্লাহ পাক শুয়োর সৃষ্টি করেছে, হ্যাঁ মানে কি শুয়োরের বস্তু খেতে হবে? ধর্মের নিয়মগুলো একটু কথা আছে ভাই। মোদাফর ভাই, আপনাকে তো কেউ শুরুর মাংস খেতে বলছে না, আর আপনাকে তুলসী তলায় এসে কেউ পুজো দিতে বলছে না। তুলসীটা যেখানে আছে সেখানে থাকবে। এই ছেলেটা বলে কি হিরুস মামু, তোমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবা? যাও কিছু একটা করো। ওগাস কিছুতেই ওকে থাকতে পারবি না। ওটাকে এক্ষুনি উপড়ানো হবে। আমি তুলসী গাছ উপড়াতে দেবো না। মামু, হিরুস, তোমরা কি আজকে এই বিপদের দিনে তামাশা দেখতেছো? যাও দুজনে মিলে কিছু একটা করো। মোদাফের ভাই, শুনুন, আপনি শুধু শুধু বাড়াবাড়ি করছেন। আমার মনে হয় এটা নিয়ে এত এত বাড়াবাড়ি করে কিচ্ছু নেই। শুনুন মোতাবেক ভাই, এটা একটা সামান্য গাছ বই তো আর কিছুই নয়। আমরা তো আর কেউ ওই গাছের পুজো করতে যাচ্ছি না। হ্যাঁ। শুনুন, আপনার যদি একেবারেই সহ্য না হয় তাহলে এই গাছের দিকে তাকাবাড়ি দরকার নেই। আর তাছাড়া আপনি ভুলে যাচ্ছেন, এই বাড়িটা আমাদের কারোরই না। হ্যাঁ, আমরা তো চলে যাবো। কোন অধিকার এর একটা জিনিসকে নষ্ট করবো বলুন? তাই বলছিলাম কি, শুধু নিজেদের মধ্যে বিবাদ করে কি লাভ? হয়েছে, আমি সব বুঝে গেছি। আমাদের দুজনের মধ্যে কারোরই হিম্মত না। আরে বেটা, আল্লাহর গজব প্রাণী হবি, দুজনে ধ্বংস হয়ে যাও। মোদাফের সাহেব, আপনি যেভাবে কথা বলছেন তাতে মনে হচ্ছে এই বাড়িটি আপনার, কিন্তু তা তো নয়। তাহলে কেন আপনি শুধু শুধু এই বাড়ি একটা জিনিস নষ্ট করতে আছেন? নষ্ট করতে চাচ্ছি না, আমি তোকে সাফ করছি মাত্র। আগে মনের আগাছাগুলোকে সাফ করুন, তারপরে এই বাড়ির আগাছা সাফ করার কথা চিন্তা করবেন। চলুন সুন্দর, ভেতরে চলুন। শুভেন্দু, এসো। এদিকে যাও। তুমি কোথায় যাচ্ছ? এইদিকে আসো। একবার তো সময় হলি পরে সবাই কেমন বদলায়
ব্যাপারগুলো কি কেলেঙ্কারিটাই না হয়ে গেল। এখন তো ওদের সামনে মুখ দেখাতে আমার লজ্জা করবে। এত বড় বিষয়টাকে তুমি তুচ্ছ বিষয় বলতেছ? আর শোনো, তোমার দেলটা নরম আছে, তোমারে বুঝালি তুমি বুঝতে পারবা। আর মাহমুদ বেটারে বুঝাই তো কোনো লাভ না। এই যে শুভেন্দু আজ সকালবেলা আমার গাছ উৎপাদে দিল না, তুমি কি মনে করেছো সেটাও ধর্মের তরফ থেকে করেছে? আর নুস না, সে আমাদের ইসলাম ধর্মকে অপমান করার জন্যই করেছি। আজ তো চোখ মুখ থেকে আমার শরীরে কাটা দিয়ে গেছিল। তোমরা না থাকলে ওই বেটা আমাকে সত্যি সত্যি এনে এনে ফেলতো। এসব কি বলছেন? না না, আপনি একটু বাড়িয়ে দেখেছেন। এক বিন্দুও ভাড়াই দিচ্ছি না। তোমার মনে নাই পাড়ার মুদির দোকানে হাসি নিয়ে গিয়ে ধরে নিয়ে গিয়ে ঘোড়া পেটে দিয়েছিল খারাপ ওই মারানো বাচ্চা? আরে পাশের বাড়ি ঢুকে সুয়ার মেয়েটাকে টেনে হেসে নিয়ে গিয়ে ইজ্জত লুটেছিল খারাপ ওই মারানো বাচ্চা? যে শুনেছে রক্তের রক্তি চলতেছে এই বলে শুধু ওই মারানো বাচ্চা? কেন মুসলমানরা আপনি কিছু কম করছে নাকি? ওরাও তো হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। সবাই সমান। মোটেই সমান না। তোমার উপর আক্রমণ করলেই তুমি তার প্রতিবাদ করবে না, আত্মরক্ষা করবে না? আমাদের ইসলামের শরীয়তে এই বিধান আছে। শোনো শোনো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অন্যায়ের প্রতিবাদ করতে প্রচুর রক্তপাত করেছে। কিছুই নাই। বুঝলাম। এখন আপনি কি করতে বলেন? এখান থেকে ছাড়াতে হবে, বুঝলে? এখানেও রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। না, এইটা কিছুতেই সম্ভব না। আপনার কথাগুলো আমি কোনোভাবে মানতে পারবো না। শোনো শোনো, মাথা ঠান্ডা রাখো, দেখবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আরে ধরতে সীমা ছাড়িয়ে গেছে মোকাবেলা, আর আপনি বলছেন মাথা ঠান্ডা রাখ। আচ্ছা, এটা এমন কি হয়েছে একেবারে হই চোখের বাড়ি মাথা দিতে হবে? এসব কি বলছেন? না না, এভাবে মুখ বুঝে থাকা সম্ভব নয়। সবকিছুর একটা সীমা আছে। তো শুধু মাথা গরম করার মতো কিছু হয়েছে বলে তাই মনে করি না। মাথা গরম করবো না, ওরা আমাদের ধর্মকে এভাবে লাঞ্ছিত করবে, আর আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখবো। আর তুমি সবাইকে দোষ দিচ্ছ কেন? শুধু একজনের ব্যবহার করছে। আরে না না, সবাই সবাই বলছে। কেন মোজাফফর আলী যখন ওই তুলসী গাছ চুপড়াতে গেল তখন কিন্তু বাধা দেয়নি? আমাকে একা পথ আগলে দাঁড়াতে হবে। আঘাত আমাদের ধর্মের উপর এসেছে, তো যা কিছু করতে হয় আমাদেরকেই করতে হবে। শোনো শোনো, বাকিরা যদি বাধা না দিত তাহলে মোদাব্বের অনেক আগে তুলসী গাছটা উঠে যেত। আমরা তো কিছু অনেক করে। আরে জানি তো, সবাই তার পাতা সেবায়, সব ভণ্ডামি। আমরা এখানে ছিলাম বলেই ওরা চক্ষু লজ্জার কারণে অতটুকু করেছে। না থাকলে অনেক আগে তুলসী গাছ চুপড়ে ফেলে তৃপ্তির নিঃশ্বাস ফেলত। সবাইকে এক কাড়িতে বিচার করা ঠিক নয় শুভেন্দু। মাহমুদ আর ইউনুসকে আমি দীর্ঘদিন ধরেছি, ওরা অত্যন্ত উদার করে, ওদের মনে কোনো সংস্কার নেই। অবশ্য ওই মোদাব্বের কথা একটু ভিন্ন। সবাই অধিনায়ক বুঝলেন, সবার পাকা অধিনায়ক। সময় এলে ঠিকই খোলস ছেড়ে বেরিয়ে আসবে। আপনি প্রশান্ত দা সহজ সরল মানুষ, তাই পৃথিবী সবাইকে একরকম ভাবে। আর খবর নিয়ে দেখুন গে, সবাই ঠিকই তলতল জন্য আছে আমাদের বিরুদ্ধে। না, তুমি যে এতটা সেন্টিমেন্টাল তা আমি আগে বুঝিনি। সামান্য একটা বিষয় নিয়ে কি বই যে শুরু করলে আমার তো রীতিমতো লজ্জাই করছে। সামান্য ব্যাপার, আপনি এটাকে সামান্য করে দেখলেন? আরে আরে ধর্মের উপরে এত বড় আঘাত সারা দেশে কি চলছে দেখতে পাচ্ছেন না? ওরা নির্বিচারে মানুষ মারছে, লুটপাট করছে, কোন শিশুটাকে পর্যন্ত ছাড়েনি। আমাদের রমণেশকে ঘর থেকে বের করে নিয়ে গিয়েছে কারা? ওরা। আমরা বাড়ি ঘর ছেড়ে বালি বেড়াচ্ছি কাদের জন্য? সব তোদের জন্য। আপনি কি সবকিছু ভুলে গেছেন? না, আমি কিছু ভুলিনি, আমি সবই জানি। আর কেউ জানে যে হিন্দুরাও কিছু কম করছে না, সবাই বারবার ব্যাগ শেষ করে ছেড়েছে। শুধু তাই বলছিলাম কি, সারা দেশ জুড়ে যে দাঙ্গা, লক্ষ লক্ষ নিরীহ মানুষকে তাড়িয়ে বেড়াচ্ছে, সেটাকে আর ঘরের মধ্যে টেনে এলো না ভাই।
কি লাভ শুধু শুধু নিজেদের মধ্যে বিবাদ করে? সর্বদা আপনাকে আমি একজন সুস্থ সরল মানুষ হিসেবে জানতাম, কিন্তু আপনি যে এত নির্জীব তা কখনো দেওয়া ছিল না। বুঝেছি, এই পথটুকু আমাকে একাই হাঁটতে হবে। তোমাকে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়, তবে একটু বলি, তুমি যা করছো তার পরিণাম ভালো হবে না। ভালো মন্দ বুঝি না, আমি এটাকে ধর্মযুদ্ধ হিসেবে নিয়েছি, এখানে আমার চলে যেতে হবে। না শুভেন্দু, শোনো শুভেন্দু, বিরাজ করছিল বাড়িটার মধ্যে সাম্প্রদায়িকতার যে আগুন বাইরে দাও দাও করে চলছিল, তার শতাব্দ চির যেন আমাদের প্রত্যেকের আবেগকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল। সত্যি খুব বিশ্রী অবস্থা। কিন্তু দাদু, তোমরা যারা প্রগতিশীল মনস্ক ছিলে তারা তো ইচ্ছে করলে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে রাখতে পারতে। চেষ্টা যে করিনি তা নয়, কিন্তু যা হবার তাই হতে লাগলো। প্রায় প্রতিদিনই সেই তুলসী গাছ আরো সবাই মেয়েটিকে নিয়ে নানা অপরাধ করতে লাগলো। আমরা সবাই ভয় ভয়ে রইলাম কখন কি বিশ্রী ঘটনা ঘটে যায়। এমনি এক মুহূর্তে মোদাব্বের আলী আমার মুখোমুখি হলো। আপনার সাথে আমার কিছু জরুরি আছে। আগে নিঃসংকোচে বলতে পারে। আমি বলতে চাচ্ছিলাম মানে বিষয়টা হবে গিয়ে, মানে আমি বলতে চাচ্ছিলাম আপনি এত এতটা বোধ করছেন কেন? যা বলার সরাসরি বলুন। হ্যাঁ, ইদানিং সময়টা আসলে খারাপ। হ্যাঁ, হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম তা তো আজ কদিন ধরে দেখতে পাচ্ছি, কিন্তু আমি বুঝতে পারছি না হঠাৎ আমাদের মধ্যে এমন কি হলো যে আমরা সবাই এমন অস্থির হয়ে উঠলাম, ভুলে গেলাম আমাদের আজন্ম লালিত মমত্ববোধ। তা অবশ্য কখনো কিছু হয়নি, কিন্তু ইদানিং সময়টা আসলে খারাপ। কারণ ছাড়া কোনো কার্য সংগঠিত হয় না, কিন্তু এই কদিনে ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্যে আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না। এই ধরেন গতকালকের ঘটনাটা। ও, আপনি কি সে বিষয়ে কথা বলতে চান? তা বলুন, কি বলবেন? আমি মোটে উত্তেজিত হব না, এই ব্যাপারে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। আপনি কথা কাটা তো বা খাওয়াবে চিন্তা করতেছেন কেন? ওভাবে যে না নিয়ে উপায় নেই। গতকাল আপনাদের আচরণে যা দেখলাম তাতে আমি বিস্মিত না হতে পারি না। অথচ একই অফিসে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি, কোনোদিন আমাদের মধ্যে এতটুকু ঝগড়া বিবাদ হয়নি। আর আজ তা অবশ্য কখনো হয়নি, কিন্তু ইদানিং সময়টা আসলে খারাপ। তাই আমি বলতে চাচ্ছিলাম আমাদেরকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তাই তো? জি জি, ঠিক এই কথাটাই আমি আপনাকে বলতে চাচ্ছিলাম। কারণ হিন্দু আর মুসলমান একসঙ্গে একই বাড়িতে থাকতে পারে। আপনার এই যুক্তিটা আমি ঠিক মতো মেনে নিতে পারলাম না কদাপি সাহেব। হিন্দু আর মুসলমান যদি শত শত বছর ধরে একই দেশে একই ভাষা সংস্কৃতি নিয়ে বসবাস করতে পারে, তাহলে কেন তা একই বাড়ির মধ্যে নয়? মনের মিলনে কখনো কখনো সম্ভব না। সম্ভব না করলে তো হবে না কদাপি সাহেব। এই দুর্দিনে আমাদের মধ্যে ঐক্য স্থাপন করতে হবে, কি বলেন? ঠিক আছে, আপনারা যদি মনে করেন আমরা চলে গেলে আপনারা নিরাপদে থাকতে পারবেন, তবে আমরা চলে যাব, আজই চলে যাব। আজই চলে যাব। না প্রশান্ত, কোনো কিছু ঠিক নেই। হ্যাঁ ঠিক নেই, আমরা
আর আর ওকে আমাদের বের করে দেওয়া বাড়ির মালিক কিভাবে নিজেকে শুনুন আমি কোথা জানি ফোন কোথা জান শান্তবাবু এই তো একটু মারামারি হয়ে যাচ্ছে শুনুন আপনি সব শুনুন আমি থাকো শুনুন বলুন শুনুন শুনো চলো না গেলে কি করবো আর আগে কি বলছিলাম আর আমি না কিন্তু কি করবেন আমার গায়ে হাত দিবেন মাথা বানিয়ে দেবেন এই বাড়িতে শুনে যাও আপনি চলে যেতে বলাকে আমি আগে আসি যাতে কি হয়েছে তুমি তোমরা বড় করে এসেছো হ্যাঁ আরে এসেছো আগে দেখো যান আরিও যান শুনো মুখে এত নোংরা কেন মুখে তো বড় বড় দাঁড়িয়ে রেখেছে আমার দাঁড়িয়ে কথা বলতে পারলাম ভালো হবে না কিন্তু উচিত কথা বলানো যায় না আগে তাই না শুনো শুনো কি আমি ভাবতেও পারি না আপনারা এতটুকু নিচে নামতে পারবেন। তুমি মাঝখানে না করে দিয়ে শুনে ভাবো এটা আমার ধর্ম রক্ষার ব্যাপার আমার শুধু আপনার আমার না সম্ভবত না তোমার যদি ধর্মের প্রতি বিন্দু মাত্র দরদ থাকতো আজকে এত বড় ঘটনার পরে তুমি এইভাবে চুপ থাকতে পারতে আমি যা করছি তা ঠিকই করছি আর আপনি করছেন ভুল। ধর্ম এত ঠুনকো জিনিস নয় যে সামান্য একটা তুলসী গাছের কারণে তা ভেঙে মাটিতে লুটিয়ে পড়বে। আচ্ছা কেন শুধু শুধু ধর্মকে কলঙ্কিত করছেন? যেখানে আপনার আমার আচরণের উপর ধর্মের সুনাম দুর্নাম নির্ভর করে, সেখানে কোন অধিকারে ধর্মকে আমরা কলঙ্কিত করি বলুন? শুভেন্দু, তুমি তো শিক্ষিত ছেলে, তুমি তো জানো ধর্ম মানুষকে সহিষ্ণুতা শেখায়, অসহিষ্ণুতা নয়। ধর্ম হল কি বিশ্বাস, কাউকে অবিশ্বাস করা না। মাহমুদ ভাই পীর যখন দেয়ালে থেকে যায় তখন সামনের দিকে এগোতে হয়, আর কোনো পথ খোলা থাকে না। কিন্তু এগোবার আগে আমাদেরকে একটিবার জিজ্ঞেস করেছো আমরা কি ভাবছি? আচ্ছা আমাদের কথা বাদই দাও, এই প্রসঙ্গ তাকে একটিবার জিজ্ঞেস করেছিলেন? কই কই তিনি তো বাড়াবাড়ি করছেন। সবার অনুভূতি এক নয় মাহমুদ ভাই। আমি জানি সবার অনুভূতি এক নয়, ঠিক তেমনি করে প্রত্যেকের প্রতিক্রিয়া সঠিক নয়। তোমরা যা করছো তাকে একটি বার ঠান্ডা মাথায় ভেবে দেখেছো? যে রক্তারক্তির ভয়ে নিজের আবাসস্থল ছেড়ে এই অচেনা বাড়িতে এসেছ, সেই একই কাজ আজ তোমরা করতে চলেছ। বিবেকের এত অধপত। এই বাড়ি থেকে থাকবে আর কি চলে যাবে তা নিয়ে আর কথা বলা বলে কোনো দরকার নেই। আর এই তুলসী গাছ যেখানে যেমনটি আছে ঠিক তেমনি থাকবে। আরে বেটা আল্লাহর কসম করবে সবাই ধ্বংস হয়ে যাবে। স্যার এটা কি সেই বাড়ি? আগে হ্যাঁ স্যার। আর ইউ শিওর? অফকোর্স স্যার। কেন কি হয়েছে? না, আমার জানার মতো এটা দীর্ঘদিন থেকে পরিত্যক্ত, কিন্তু দেখে তো তাই মনে হচ্ছে না। এই দেখুন, দরজা খোলা, তালাও নেই। সত্যি তো স্যার। দেখুন তো ভিতরে কেউ আছে কিনা। ওকে ঘরে কি কেউ আছে? থাকলে বেরিয়ে আসুন। আপনি কি না? কাকে আপনি কি বলছেন? উনি আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট। হুজুর আসসালামু আলাইকুম। আপনার পরিচয়? খন্দকার মোহাম্মদ
বাবা এটি দেখছি পুরো হাট বসে গেছে। আপনারা কাকে চান? আপনাদের সবাই তার মানে জি, আপনারা সবাই ন্যায়ভাবে এই বাড়িটা কবজা করেছেন। আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এইসব কি বলছেন? জি, ঠিকই বলছি। বাবু জি স্যার। আপনি থাকুন বাবু। ওকে স্যার। আপনার ঘাবড়েন না, আমি এই এলাকার ডেপুটি ম্যাজিস্ট্রেট। এই বাড়িটা দীর্ঘদিন থেকে করেছে, তাই সরকার বাবুকে বাড়িটা রিকোজিশন করেছে। কেন স্যার? তাই আমি বাড়িটা সরকারি পরিদর্শন করতে এসেছি। কেন স্যার? এই বাড়িওয়ালা নালিশ করেছে? বাড়িওয়ালা করতে 24 ঘন্টার মধ্যে আপনাদের এই বাড়ি ছেড়ে যেতে হবে। সরকারি হুকুম। কিন্তু কিন্তু এই বাড়ি ছেড়ে আমরা যাবো কোথায় বলুন? সরকারিকার এখানে এসেছি, চারিদিকে দাঙ্গা চলছে। একটুকু নিরাপদ আশ্রয়ের জন্যই আমরা এই নিরিবিলি বাড়িটাতে এসে উঠেছি। জি, দাঙ্গা থেমে গেলে আবার সবাই চলে যাবো। চলে যাবো স্যার, চলে যাবো। আমাকে করার কিছুই নেই। দেখুন মিস্টার সাহেব, আমরা দরিদ্র কেরানি বটে, কিন্তু সবাই ভদ্র করেছে। জি, জি। এই বাড়ি দখল করেছি ঠিক, কিন্তু এই বাড়ির দরজা জানালা কিছু তো ভাঙি না, ভাঙিনি, স্যার। আর তাছাড়া এই ইট পাথর বসিয়ে ওই চোরা বাজারে চালানো করে দিন। হুজুর, আমরা আল্লাহ পাকের রহমতে হিন্দু মুসলমান উভয়ই মিলে অত্যন্ত শান্তিপূর্ণভাবে বসবাস করতেছি। এই কি বলো? জি, কেন কিন্তু খ্যাট করছেন? বললাম না 24 ঘন্টার মধ্যে আপনাদের এই বাড়ি ছেড়ে যেতে হবে। সরকারি হুকুম। আমরা কি সরকার লোক নই? আমরা সকলে সরকারি অডিট অফিসে চাকরি করি। জি, জি। আর আর সরকার যদি এবার নিয়েই থাকে, তবে এতে থাকার অধিকার আমাদেরও আছে। আমরাও আইন কানুন বুঝি। কে নালিশ করেছে? এই বাড়িওয়ালা তো নয়, তবে এই নালিশ ছিল যথাযথ। শুনুন, আপনারা কিন্তু বেশি বাড়াবাড়ি শুরু করেছেন। আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই বাড়ি ছেড়ে চলে না যান, তাহলে আপনাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করতে আমি বাধ্য হব। Yes, sir. হুজুর, সব ওই নম্বর নয় সব। হায়, এই অপরাধ কাজটার জন্য হয়েছে। আল্লাহর গজব করেছে। আমি আপনাদের সবাইকে বলেছিলাম না, আল্লাহ আমাদের সাথে বেইমানি করেন, আপনারা কেউ শান্তি থাকতে পারবেন না। এখন বোঝেন? শুধু শুধু চিৎকার করছেন। আপনারা তো একজন আরেকজনকে বাড়ি ছাড়া করতে একেবারে উঠে পড়ে লেগেছিলেন। এখন এখন বুঝুন, এখন সবাইকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না, এখানেই থাকবো। বাচ্চা ছেলের মতো কথা বলো না শুভেন্দু। কোন অধিকার তুমি এখানে থাকতে চাইছো? স্বেচ্ছায় ছেড়ে না গেলে পুলিশ দিয়ে পিটিয়ে বাড়ি ছাড়া করবে। প্রয়োজনে ঘরের খুঁটি ধরে পড়ে থাকবো, যাবো তো লাশ হয়ে যাবো। পাগলের মতো কথা বলো না ইউনুস, পাগলের মতো কথা বলো না। যাও যাও, গোজগাছ করবে। কাল সকালবেলায় এই বাড়িটা ছেড়ে চলে যেতে হবে। ভেতরে এসো। সব ওই নম্বর নয় সব। হায়, আর এই অপরাধ কাজটার জন্য হয়েছে। দিনের পর এত বড় আঘাত আল্লাহ সহ্য করতে পারেনি।
চলে বেড়াতে হবে। কি আর করবা ইউনুস, সবই হচ্ছে কি তুমি আফসোস করে কোনো লাভ নাই। এই দুনিয়া তো এমনি করে তো শিখে যাচ্ছে বলি, তাই তো বলি দুনিয়াদারি ছেড়ে আখিরাতের কথা ভাবো। এ কথা আপনি বলছেন? আপনার মুখে এ কথা মানায়? আমি আবার কি করছি? কি করেননি আপনি? একটি সামান্য ব্যাপার নিয়ে দুজন সহজ সরল মানুষ আর একটা অসহায় মেয়েকে যা মুখে এসেছে তাই বলেছেন। দুনিয়াদারের টিকিট তো আপনার মাঝে বেশি। তুমি তো অত চিনতে পারলো না। তুমি না আমাদের মতো না। আরে তোমরা তো মানবানের বাচ্চাদের জন্য জানটা একেবারে দিয়ে দিচ্ছ। ওইদিকে ওই মানবানের বাচ্চারা একের পর এক কাম করে বেড়াচ্ছে। কেন? ওরা আবার কি করলো? আমি আজ সকালবেলা উঠোনে পায়চারি করছিলাম, হঠাৎ হঠাৎ এই অপয়া গাছটার দিকে আমার নজর পড়ল। কোন গাছটা? ওই তুলসী গাছটা? হ্যাঁ হ্যাঁ, তারপর? কি এই মরা মরা গাছটার পাতাগুলো এমন তাজা হয়ে উঠেছে, ঝলমল করতেছে। আরে কালকে বৃষ্টি হয়েছে না, সেই জন্য হয়তো তাজা হয়ে উঠেছে। পাতারা হয়ে বৃষ্টির পানি পেয়ে তাজা হয়ে উঠেছে। আগাছা আগাছাগুলো সাফ করলো কিনা সরকার দেবতা। আহা, তাতে কি হয়েছে? তাতে কি মানে আজ গাছের যত্ন নেওয়া হচ্ছে, আর কদিন গেলে দেখবা গাছের নিচে প্রদীপ জ্বলতেছে। তাতে কি? তাতে কি মানে উস্কানি উস্কানি সবাই শুভেন্দু বেটাই কাজ করবা। অবশ্য প্রশান্ত বাবু করতে পারে, বেটা একেবারে কাজ হবে না। দুধ চুরি ঝম। তাই আমি বলছিলাম কি কি? আজ এই রাতটাই সময় আছে, চলো ভাই দুজনে একসাথে গাছটা উঠতে ফেলি। ছি মনে ব্যাপার, ছি ছি। এই বিপদের দিনে আপনার কোনো পরিবর্তন নেই। আপনার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁচার পাটনার আমার ভালো লাগছে না। কাল আবার সকাল সকাল উঠতে হবে, এদিকে আমার বড্ড ঘুম পাচ্ছে। আমি চললাম। বলো মস্ত বড় বলদ, দুই বলদকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা, কিছু বলতেও পারিনি আবার সইতেও পারিনি। আমার হয়েছে যত জ্বালা। ও শুভেন্দু, তোমার হলো? হ্যাঁ আসছি প্রশান্ত, তাড়াতাড়ি এসো। হ্যাঁ জি ইউনুস, জি। তোমাদের রোজগার সব হয়েছে? জি। তা আপনারা কোথায় যাবেন কিছু ভেবেছেন? না, এখনো ভাবিনি। না, এখনো ভাবিনি। একবার ভাবছিলাম বাড়িতে চলে যাব, কিন্তু সেও তো বহুদূর। হ্যাঁ। সেই বরিশাল যেতে লাগবে দুদিন। এদিকে দাঙ্গা থেমে গেলে চট করে আসাও দরকার। তাই ভাবছি এই শহরে কোথাও থেকে যাব। আমার এক মাত্র ভাই আছে, দেখি হয়তো সেখানে যাব। ও আচ্ছা। আর শুভেন্দু? শুভেন্দু কোথায় যাবে? শুভেন্দু এখন তোর মেশিন বাড়িতে উঠবে। অবশ্য ওরা যদি এখনো আগের জায়গায় থাকে না। প্রশান্ত বাবু চললেন তাহলে? না গিয়ে কি কোনো উপায় আছে? প্রথমত আপনার হুকুম, তার উপর সরকারি আদেশ। মনে হয় আপনি এখনো আমার উপর খেতে আছেন। না থাকার কি কোনো কারণ আছে? যে কাজটা আপনারা করেছেন তা তো আমরা কেউ কোনো দিন ভুলতে পারবো না। আসলে মানুষ চিনতে আমাদের আরো অনেক সময়ের প্রয়োজন। হ্যাঁ প্রশান্তদা,
আপনি ঠিক কথাই বলেছেন। স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষেও মানুষকে বোধ হয় ঠিকভাবে চেনা সম্ভব না। শুভেন্দু স্যার, তোমাকে অনেক দিন ধরে চিনি, কিন্তু এরূপে তোমাদের দেখি। আশা করবো শোধরাবে। আসলে কোন দিক দিয়ে যে কি হয়ে গেল তা আমি নিজেও টের পাই না। আবেগ প্রত্যেক সৃষ্টির জন্য প্রয়োজন, কিন্তু সেটা যুক্তিসঙ্গত হওয়া উচিত। আমার উপর যদি আমার নিয়ন্ত্রণ না থাকে তাহলে তো আর আমাকে সবাই ছোটরা মনে করে ক্ষমা করে দেবে। আরে না না, ক্ষমতা হওয়া নাই। মানুষ তো ভুল করবেই, সেই ভুল থেকেই তাকে আবার শিক্ষা নিতে হবে। মোদাবের ভাইরা বয়সের কবি, আগামী দিন কি রচনা করার দায়িত্ব তোমার, আমার। আর আমরাই যদি তুচ্ছ ভিনাভেদে মেতে উঠি তাহলে চলবে কি করে বল? চলো চলো, বাসি পেশাল তাই করে লাভ নাই, চলো। এগুলো কি বাঁশি পেঁচা হলো? আর আরে তো তাড়াহুড়ো করছেন কেন? এই বাড়িটাতে কদিন হলেও তো আমরা দেখেছি, এর উপর কি আপনার কোনো মায়া নেই? কিসের মায়া? চলো, যখন যেতে হবে তখন তাড়াতাড়ি চলে যাওয়াটাই ভালো। মাহমুদ জি কোথায় যাবে কিছু ভেবেছো? না বসুন্ধরা, এখনো ভাবিনি। হসিমের দিকে যাত্রা। তা যা বলেছ, তবে এ তো আর সাগর নয়। এই বিশাল জনভূমিতে কোথাও না কোথাও খাই মিলবে। হ্যাঁ, ঠিক কথাই বলেছেন। কি হয়েছে? তুমি যাবে না? কই যাম? হ্যাঁ, ও তো ঠিক কথাই বলেছে। ও এখন কোথায় যাবে? আপনারা পুরুষ মানুষ, যেখানে সেখানে থাকতে পারে, আর আমি মানে আমার মনে হয় তোমার এখন বাড়ি চলে যাওয়া উচিত। হ্যাঁ, বাড়ি, বাড়ি। বাড়ি? না 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 না, বাড়ি আমি যাবো না। আর শোনো শোনো, তোমার এখন সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে তোমার বাড়ি। হ্যাঁ, বাড়ি। না, সেই বাড়িতে মা নাই, বাপ ভাই নাই, সেই বাড়িতে আমি যাবো না। আর গেলেও ওরা আমারে আস্তে রাখবো না। কিন্তু কিন্তু তোমাকে এভাবে ফেলে যেতে আমাদের মনে সায় দিচ্ছে না। হ্যাঁ, তাইলে আমারে আপনাদের সাথে লয়। হ্যাঁ, না না, তা কি করে সম্ভব? হ্যাঁ, শেফালি, আমরা তোমার জন্য এতটুকু করতে পারি। তোমার যদি কোনো আত্মীয় স্বজন এখানে থাকে তবে আমাদের বলো, আমরা তোমাকে সেখানে পৌঁছে দিই। আরে আমি কিছু চিনি না, আপনারা আমারে আশ্রয় দিচ্ছেন, দয়া করে আমাদের বিপদে ঠেলে দিয়েন না। তোমার কথা তো আমরা বুঝতে পারছি না। আপনারা সইলে গেলে আমি একা একেবারে কোথায় যাবো? সেইটা আমারও ব্যাপার না। ইনুস, মাহমুদ, চলো চলো। দয়া করে আমারে একা ফেলে যাইয়েন না। হ্যাঁ, তুমি কেন? তুই কেমন আছো? আপনি কোথায় যাবে কইতেছেন কেন? কি? তোর সাথে সোহাগ করে কথা বললাম, এমনিতে নিজে কোথায় থাকো তার হদিস নেই। উনি আমার বিবি হয়েছে। আপনি মোটে ভাবতেন লোক না। তোর মতো রাজপুত্র। মোদাবের ভাই, এই যাওয়ার সময় কি শুরু করলেন? এই সমস্ত অসুখ সবার জন্য তুমি আমার ধমক দিও না ভাবু। না, এটা সঞ্জাল। আর সঞ্জাল হলে কি সে দেশে দিচ্ছে ঘুরে বেড়াচ্ছে, সে তো কোনো ভাববে না। শোনেন আপনি, কোনো ভদ্রগণের মায়া যদি খারাপ হয় তাহলে আপনাকে মতো পুরুষদের লেগা। চুপ হারামি। না, যান আপনারা, আমার লেগে আপনাকে চিন্তা করতে হইব না, আমি আপনাকে চিনি। তুমি আমাদের ভুল বুঝো না বোন। আমি আমি আপনাকে ঘৃণা করি, আমি ঘৃণা করি, আমি ঘৃণা করি। তুমি আমাদের অবস্থাটা বোঝার চেষ্টা করো। আপনার অবস্থা বুঝি, আপনারা ভীতু। আমরা ভীতু? এসব তুমি কি বলছো? হর ঠিকই কইতেছেন, আপনারা ভীতু না হলে এখানে পড়ে আইতেন না। আমরা কি করতে পারতাম? অনেক অনেক কিছু। এখন যান, নিজেকে যান বাঁচান গিয়া, আমার কথা আপনাকে চিন্তা করতে হইব না। তোমার জন্য আমাদের সবার খুব কষ্ট হয়, কিন্তু উপায় নেই, যেতে হবে। আপনাকে মুখ দেখার ইচ্ছা আমার নাই। এই সঞ্জাল মায়ের সাথে পেশাল করে কোনো লাভ নাই। চলো চলো।
সেই মেয়েটা কি হলো আমরা আর জানি না। দাদু, তোমরা কিন্তু মহা অন্যায় করেছিলে। তোমরা ইচ্ছে করলে সেগুলোকে সঙ্গে নিয়ে যেতে পারতে। হ্যাঁ, পারতাম, পারাটা উচিত ছিল, কিন্তু পারিনি। কেন? আমাদের ছিল সমাজের ভয়। কার সমাজ দাদু? কেন? মানুষের। মানুষ তো মানুষের জন্য, আর যে সমাজ মানুষের অসহায়ত্ববোধকে মূল্য দিতে জানে না, কি দরকার সে সমাজে? তুই ঠিক বলেছিস দাদু, কিন্তু আমরা বের হয়ে আসতে পারিনি আমাদের গণ্ডি থেকে। মহা অন্যায় তোমরা করেছিলে দাদু, যে অন্যায়ের ক্ষমা তোমরা কেউ কোনো দিন পেতে পারো না। পাইনি দাদু, পাইনি। কাজের ব্যস্ততার ফাঁকে বারবার আমার মনে সেই শেফালির ছবি আর তার অসহায়ত্ব বোধ স্পষ্ট হয়ে উঠেছিল। আমি কষ্ট পেয়েছি, ভীষণ কষ্ট। কি অন্যায় আমরা করেছিলাম, অথচ 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 তোমরা দাবি করেছিলে তোমরা সচেতন বিবেকবান, কিন্তু সেটা ছিল খোলস মাত্র। খোলস? কি বলছিস তুই? হ্যাঁ, খোলস। আসলে তোমরা প্রত্যেকেই ছিলে এক একজন মোদাব্বের আর এক একজন শুভেন্দু। বাইরে শুধু ভালো মানুষই ছিল। এসব কি বলছিস? হ্যাঁ, আমি জানি, আমি যা বলছি ঠিক বলছি। আসলে তোমরা মোদাব্বের তুলনায় কোনো অংশে কম ছিলে না। আমি যদি তাই হতাম, তাহলে কি আজ এতদিন পরে এখানে ছুটে আসতাম? তুমি বলতে চাচ্ছ তুমি বিবেকের তাড়নায় এখানে ছুটে এসেছো? হ্যাঁ, ঠিক তাই। তোমরা ভীতু, আমি তোমাদেরকে কোনোদিনও ক্ষমা করবো না। সেখানে যদি তোমাদের মা, বোন বা স্ত্রী হতো, পারতে পারতে তাকে এখানে ফেলে রেখে চলে যেতে। উত্তর দিচ্ছ না কেন? আসলে মেয়ে জাতিটাই তোমাদের কাছে অস্পৃশ্য, অথচ লালসার তাড়নায় ছুটে যাও তাদেরই কাছে। ঠিক ঠিক তোমাদের ঠিক প্রশাসিত সমাজকে। দাঁড়া স্বপ্না, আমাকে নিয়ে চল। দাঁড়া দাঁড়া দাদু ভাই, দাঁড়া। কাছে কত দিব এখন না হয় না আচ্ছা, আসেন সবাই।
সবাই একটু কাটাও আমাদের সবাই একজন একদিকে একজন সবাই সবাই একসাথে বেড়াবো না অ্যাকশন বলে অ্যাকশনতে যাবে হাসি আমরা সবাই রেডি অ্যাকশন বললে ভাই আমার এটাই শেষ করে দেবো। হ্যাঁ হ্যাঁ শেষ করে দিন আপনি শেষ কর না করেন ফিনিশ করে দেবেন আচ্ছা ঠিক আছে। আরে ফাঁকে বাজো তো সাকিব ধরে ফাঁকে বাজো তো সাকিব তুই হত্যা দেয়া ক্যামেরা হাতে নিয়ে রাইড হয়ে যেতে